আচ্ছা, প্রথমে কেউ একজন বলছিলি, অরিজিৎ, যে অ্যারের লেন্থটা, দেখ একটা প্রোগ্রাম করি, তাহলে বুঝতে পারবি। নাম দিলাম অ্যারে লেন্থ ডট জাভা। ওকে। এক সেকেন্ড একটু ওয়েট কর। হ্যাঁ, মেন ইন্ট ARR 20, সরি, ইকুয়াল টু নিউ ইন্ট 10, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এবার জাভাতে প্রত্যেকটা অ্যারেকে অবজেক্ট হিসেবে ধরা হয়, ঠিক আছে? আর অবজেক্ট হিসেবে ধরা হয় মানে দেয়ার ইজ এ অ্যারে ক্লাস। সেই অ্যারে ক্লাসের মধ্যে একটা ফাইনাল ভেরিয়েবল আছে যার নাম হচ্ছে লিঙ্ক, ঠিক আছে? এগুলো সবই কনসেপচুয়াল। প্রত্যেকটা অ্যারেকে অবজেক্ট হিসেবে ধরা হয়, তাহলে সেই অবজেক্টগুলো কোনো ক্লাসের একটা মেম্বার। সেই ক্লাসের লেংথ বলে একটা ভেরিয়েবল আছে। তো সেই লেংথের মধ্যে অ্যারের যে লেংথটা, সেই লেংথটা থাকে। আমি যদি প্রিন্ট করি, প্লাস ARR ডট লেংথ, ঠিক আছে? এই লেংথ একটা অ্যারে ক্লাসের ফাইনাল ভেরিয়েবল। ফাইনাল ভেরিয়েবল কেন? না, এই ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করা যায় না, এটা কনস্ট্যান্ট। সেই কারণে একে ফাইনাল ভেরিয়েবল বলছি। এবার এটাকে রান করিয়ে দেখ। এই দেখ, আমি 10টা এলিমেন্টের অ্যারে বানিয়েছিলাম, তাই এর লেংথ হচ্ছে 10। এই অ্যারের লেংথ, আর কিছু না। আমরা যত সাইজের অ্যারে বানাবো বা অ্যারের মধ্যে যত এলিমেন্ট ঢোকাবো, যদি অ্যারে ইনিশিয়ালাইজ করি, তাহলে তার লেংথ তত বড় হবে। এখানে আমি স্ট্যাটিক্যালি লেংথ মেনশন করে দিয়েছি। আমরা যদি লেংথ মেনশন না করে এইভাবে ভ্যালু ঢোকাতাম, তাহলে আমাদের কাছে হুম, তাহলে আমাদের কাছে, তাহলে যতগুলো সাইজ মানে যতগুলো এলিমেন্ট আমি ঢুকিয়েছি, ততগুলো এলিমেন্টের অ্যারে তৈরি হতো। এ দেখ, 6টা এলিমেন্ট ঢুকিয়েছি, 6টা এলিমেন্টের অ্যারে তৈরি হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে অ্যারের লেংথ, আর কিছু না। আশা করি বুঝতে পেরেছিস। আচ্ছা, আজকে যে জিনিসগুলো পড়াবো তার মধ্যে প্রথমে হচ্ছে আর্গুমেন্ট, সরি, প্রথমে হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। আমি আগের ক্লাসে তোদেরকে মেথড ওভারলোডিং পড়িয়েছিলাম। তো কনস্ট্রাক্টর যেহেতু একটা মেথড, আমরা কনস্ট্রাক্টরকে ওভারলোড করতে পারি, ঠিক আছে? কিভাবে কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে আমি একটা প্রোগ্রাম করে তোদেরকে দেখাচ্ছি। আচ্ছা, কনস্ট্রাক্টর ওভারলোডিং তোদেরকে পড়িয়েছি আমি আগে? হ্যাঁ স্যার। ও, তাহলে থাক। আচ্ছা, তাহলে কনস্ট্রাক্টর ওভারলোডিং এর পরে যেটা পড়াবো ঠিক করেছিলাম, সেটা হচ্ছে আগের দিনই পড়াবো বলে ঠিক করা ছিল, কিন্তু আগের দিন মিস হয়ে গেছে সময়ের অভাবে। সেটা হচ্ছে রিটার্নিং অবজেক্ট। ওকে, আমি অবজেক্ট কিভাবে রিটার্ন করতে পারি ক্লাসে। এটাকে সেভ করি। রিটার্ন
object dot java sorry ক্লাস obj demo একটা আলাদা ক্লাস নিলাম, এর মধ্যে একটা দুটো ভেরিয়েবল নিচ্ছি, এই দুটোকে আমি ডিফল্ট হিসেবে স্পেসিফাই করে রাখছি কারণ এই দুটোকে আমি ডিরেক্টলি অ্যাক্সেস করবো। ঠিক আছে, আমি প্রাইভেটও বানিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। সরি, প্রাইভেট বানালে আমাকে একখানা এক্সট্রা মেথড নিতে হবে যদি আমি এদেরকে প্রিন্ট করতে চাই। আর যদি আমি প্রাইভেট না রাখতাম তাহলে আমি ডিরেক্টলি এদেরকে অ্যাক্সেস করে প্রিন্ট করে দিতে পারতাম। ওকে, ক্লাসের ডেটা মেম্বারকে সবসময় প্রাইভেট রাখাটা একটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস। ভয়েড answer by 10 মেথডের নাম। ঠিক আছে, আচ্ছা আমি আগে একটা কনস্ট্রাক্টর নিয়ে নিই, কাজে দেবে। int x int y a equal to x b equal to y obj demo tmp equal to new obj demo। আমি এর মধ্যে একটা মানে incr/10 এর মধ্যে একখানা অবজেক্ট তৈরি করলাম। ঠিক আছে, টিএমপি নামে। এক সেকেন্ড, তাহলে তো এটাকে প্রাইভেট না, এটা করতে গেলে এটাকে প্রাইভেট রাখা যাবে না। সরি, প্রাইভেটটা আমাকে তুলতে হবে। টিএমপি ডট এ ইকুয়াল টু a প্লাস 10, টিএমপি ডট বি ইকুয়াল টু বি প্লাস 10 দিয়ে রিটার্ন টিএমপি। কি হলো এখানে? স্যার রিটার্ন টাইপটা ভয়েড। ও ভয়েড ভয়েড, সরি সরি সরি, খেয়াল করিনি রে, রিটার্ন টাইপ ভয়েড লেখা আছে। ওকে, এই হচ্ছে আমার প্রোগ্রাম। এবারে আমি মেনের মধ্যে সরি মেনের মধ্যে এটার অবজেক্ট তৈরি করি, obj demo ob ইকুয়াল টু নিউ obj demo সে 10 20, আর obj demo ref ইকুয়াল টু ob ডট increment by 10। তার মানে increment by 10 যেটা রিটার্ন করবে সেটা রেফের মধ্যে এসে ঢুকবে। ঠিক আছে, system dot out dot println before increment plus a plus b, এটা অ্যাকচুয়ালি a plus b নয়, ভুল লিখলাম। ob dot a আর ob dot b, তারপরে আবার লিখবো এটা আফটার ইনক্রিমেন্ট ref dot a আর ref dot b। প্রোগ্রামটা কি হচ্ছে ভালো করে খেয়াল করে দেখ। incr/10
যে ফাংশনটা নিয়েছি সেখানে একটা টেম্প বলে অবজেক্ট বানিয়েছি এবং টেম্প অবজেক্টের এ কে অ্যাসাইন করছি কারেন্ট যে অবজেক্ট মানে ইনক্রিমেন্ট বাই 10 কে যে কল করবে সেই অবজেক্টের যে ইনস্ট্যান্স ভেরিয়েবল এ তার সাথে 10 যোগ করে দিচ্ছি আর সেম অবজেক্টের ইনস্ট্যান্স ভেরিয়েবল বি তার সাথে 10 যোগ করে টেম্পের বিতে স্টোর করছি দিয়ে টেম্পটাকে রিটার্ন করে দিচ্ছি। এইবার যখন রেফের মধ্যে আমি ওবি ডট ইনক্রিমেন্ট বাই 10 অ্যাসাইন করছি তার মানে টেম্পটা এসে অ্যাসাইন হয়ে যাচ্ছে রেফে। তার মানে রেফের মধ্যে এ আর বি এর ভ্যালু যা ছিল ওবির ক্ষেত্রে তার সঙ্গে 10 অ্যাড হয়ে যোগ হচ্ছে। তাহলে এখানে মানে বিফোর ইনক্রিমেন্ট ওবি ডট এ হবে 10, ওবি ডট বি হবে 20 আর আফটার ইনক্রিমেন্ট ওবি ডট এ হবে 20 আর ওবি ডট বি হবে 30। তাহলে আমি রান করি, রান করলে বুঝতে পারবো। দাঁড়া আগে কমান্ড প্রম্পটটাকে শেয়ার করে নিই। তার নাম কি রিটার্ন অবজেক্ট। কি হলো কোথায় ও কোথায় সেভ করলাম জাভা ক্লাসেই তো সেভ করেছি। ও সরি 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 সিডি জাভা ক্লাস এবারে হবে। ও একটা জিনিস ভুল হয়েছে, আমি এখানে অবজেক্টটা তৈরি করছি উইদাউট এনি আর্গুমেন্ট আর আমার এখানে একটা এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর আছে, তাহলে আমাকে আরেকটা কনস্ট্রাক্টর লিখতে হবে, এমটি কনস্ট্রাক্টর। এই দেখ। আচ্ছা এবারে আমাকে কেউ একজন বল যে আমি এটা কেন লিখলাম, মানে এটা কেন আমাকে লিখতে হলো, নাহলে এরাও দেখাচ্ছিল আমার প্রোগ্রাম। কারণ আপনার ডিফল্ট ওইখানে ডিফল্ট কনস্ট্রাক্টর যদি না লেখেন তাহলে এখানে মানে ও কোনো ভ্যালু পাচ্ছিল না, মানে আর্গুমেন্টে ওখানে প্রবলেম দেখাচ্ছিল, তাই জন্য লিখতে হলো ওটা। কাছাকাছি বলেছি, অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে দেখ জাভাতে তো যদি আমি কনস্ট্রাক্টর নিজে থেকে না লিখি তাহলে ইমপ্লিসিট কনস্ট্রাক্টর কল হয়। এবার আমি একটা এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর লিখেছি সেটা আবার আর্গুমেন্টেড, কিন্তু আমি এখানে যে টেম্পটা বানাচ্ছি এখানে আর্গুমেন্ট পাস করাচ্ছি না, তাহলে আমার আর্গুমেন্ট মিসম্যাচ হচ্ছে। সেই কারণে আয়দার আমাকে এখানে আর্গুমেন্ট দিতে হবে আর আমাকে এখানে এরকম এমটি কনস্ট্রাক্টর ঢুকিয়ে রাখতে হবে। বুঝতে পারলি? বেটা তুই কাছাকাছি বলেছিলি। স্যার হ্যাঁ স্যার বলছি সি প্লাস প্লাসে পড়েছিলাম, ওখানে তো ডিফল্ট কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, এখানে হয় না? না, ডিফল্ট কনস্ট্রাক্টর শোন, এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর যদি কোনো প্রোগ্রামে থাকে সেখানে ডিফল্ট কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি ক্রিয়েট হয় না, সি প্লাস প্লাসেও হয় না, করে দেখিস। স্যার আমাদেরকে সি প্লাস প্লাসেও একটা মানে ডিফল্ট নিতে হয়, সি প্লাস সি প্লাসে প্লাস ক্রিয়েট হয় প্লাসেও না। এরকম একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিতে হয় যদি আর্গুমেন্টেড কনস্ট্রাক্টর থাকে। এটা সেই সেম কনসেপ্ট, সেই মানে ইমপ্লিসিট কনস্ট্রাক্টর এক্সপ্লিসিট কনস্ট্রাক্টরের কনসেপ্ট। যে মুহূর্তে আমার প্রোগ্রামে কোনো এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর ঢুকবে আর ইমপ্লিসিট কনস্ট্রাক্টর কাজ করা বন্ধ করে দেবে, তখন যদি আমাকে ডিফল্ট কোনো কনস্ট্রাক্টর নিয়ে কাজ করতে হয় অ্যাট দ্যাট টাইম আমাকে এরকম একটা এমটি কনস্ট্রাক্টর বানিয়ে রাখতে হবে। ওটা সি প্লাস প্লাসেও যা নিয়ম জাভাতেও সেম নিয়ম, আলাদা কিছু নেই দুটোতে। আচ্ছা তাহলে রিটার্ন টাইপটা তো বুঝে গেলি, অবজেক্ট অ্যাজ রিটার্ন টাইপ। এখানে মানে সেরকম জটিল কিছু নেই, এখনো অ্যাকচুয়ালি জটিল জিনিসে ঢুকিনি, এবারে আস্তে আস্তে ঢুকবো। আচ্ছা নেক্সট টপিক যেটা সেটাকে বলেছি আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল হাইডিং। ওকে, এবার অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ইনস্ট্যান্স ভেরিয়েবল হাইডিং, আর সেকেন্ডলি হোয়াট ইজ দ্য remedy of instance variable hiding. ওকে,
তো ফার্স্ট অফ অল তোদেরকে আমি বলি হোয়াট ইজ ইনস্ট্যান্স ভেরিয়েবল হাইডিং। ইনস্ট্যান্স ভেরিয়েবল হাইডিং হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা কিনা আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে হাইড করে দেয়। দেখ আমরা জানি আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল আর কোনো ফাংশনের লোকাল ভেরিয়েবলের স্কোপ হচ্ছে আলাদা। ওকে, ইনস্ট্যান্স ভেরিয়েবল পুরো ক্লাসের মধ্যে ভিজিবল থাকে, আর লোকাল ভেরিয়েবল শুধুমাত্র সেই ফাংশনটার মধ্যেই ভিজিবল থাকে। যেমন এখানে ওবিজে ডেমোতে এই ইন্ট এক্স আর ইন্ট ওয়াই হচ্ছে ওবিজে ডেমো ফাংশনটার লোকাল ভেরিয়েবল, এর ভিজিবিলিটি এই ওবিজে ডেমো ফাংশনের বাইরে নেই। ওকে, এই এক্স আর ওয়াই হচ্ছে লোকাল ভেরিয়েবল। এইবার ঘটনা যেটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের মধ্যে লোকাল ভেরিয়েবলের প্রায়োরিটি ইনস্ট্যান্স ভেরিয়েবলের থেকে বেশি। কিরকম, আমি একটা নতুন প্রোগ্রাম করে তোদেরকে বোঝানোর চেষ্টা করছি। স্যার আগেরটা একবার দেখাবেন? হ্যাঁ, আগের প্রোগ্রামটা একবার দেখাবেন? এই নে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখ ইনস্ট্যান্স ভেরিয়েবল বলে যে ক্লাসটা আমি বানিয়েছি সেখানে আমি দুটো ভেরিয়েবল নিচ্ছি, ইন্ট এ আর ইন্ট বি, সরি। ওকে, এবারে আমি ইনস্ট্যান্স ভেরিয়েবলের একটা কনস্ট্রাক্টর নিচ্ছি, তার মধ্যে আবার দুটো আর্গুমেন্ট নিচ্ছি এ আর ইন বি। এটা কিন্তু লিগ্যাল, যেহেতু এই ফাংশনটার মধ্যে এ আর বি হচ্ছে লোকাল ভেরিয়েবল, তাই আমি এরকম ডিক্লেয়ার করতে পারি। এর স্কোপ হচ্ছে ক্লাসের মধ্যে আর এর স্কোপ হচ্ছে ফাংশনটার মধ্যে। এই জিনিসটা তোরা সি প্লাস প্লাস পড়ার সময়ও দেখেছিলি, যে ক্লাসের মেম্বার ভেরিয়েবল আর সেই ক্লাসের কোনো মেম্বার ফাংশনের লোকাল ভেরিয়েবল নাম সেম হতে পারে, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু এটা করলে কি হবে না, এই ইনস্ট্যান্স ভেরিয়েবল বলে যে কনস্ট্রাক্টরটা বা ফাংশন হিসেবে যদি একে আপাতত আমি ধরে রাখি, তাহলে এই এ আর বি যে ভেরিয়েবল দুটো আমি ডিক্লেয়ার করেছি এই দুটোই এর মধ্যে ভিজিবল হবে। এই ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো মানে এই ক্লাসের মেম্বার ভেরিয়েবল গুলো এই কনস্ট্রাক্টরের মধ্যে ভিজিবল নয়, কারণ এই যে এ আর বি নামে দুটো লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এই লোকাল ভেরিয়েবল গুলোর প্রায়োরিটি বেশি ইনস্ট্যান্স ভেরিয়েবলের থেকে। সেই কারণে এই লোকাল ভেরিয়েবল গুলো এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের উপরে ওভাররাইড করবে, এবং আমরা অলওয়েজ যখনই আমি এ আর বি কে অ্যাক্সেস করব সবসময় আমি এই ফাংশনটার লোকাল ভেরিয়েবল গুলোকেই পাবো। আমি কখনোই এই ফাংশনের মধ্যে ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল এ আর বি এই দুটোকে অ্যাক্সেস করতে পারবো না। স্যার, হ্যাঁ, একটু গুলিয়ে গেল। মানে স্যার এই নামটা, ক্লাসের নামটা আর এই কনস্ট্রাক্টরের নামটা যদি এক হয় তাহলে লোকাল ভেরিয়েবল গুলোর প্রায়োরিটি বেশি হবে? না আমি তো কখনোই সেটা বলিনি। আমি তাহলে কনস্ট্রাক্টর বানিয়েছি, আমি বলছি এটাকে কনস্ট্রাক্টর না ধরে একটা সিম্পল ফাংশন হিসেবে ধর। আমি ঠিক আছে, আমি কনস্ট্রাক্টর নিচ্ছি না তোদের বোঝার সুবিধার জন্য, আমি একটা ফাংশনই নিয়ে নিচ্ছি, তার মধ্যে আর্গুমেন্ট নিচ্ছি ইন্ট এ আর ইন্ট বি। তাহলে এই যে এ আর বি, এই যে এ আর বি এ দুটো এই ফাংশন বলে যে মেথডটা নিয়েছি তার লোকাল ভেরিয়েবল, তাই তো? হ্যাঁ স্যার, এবারে দেখ হ্যাঁ স্যার। এ আর বি নামে এই ক্লাসের দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, তাহলে এই এ আর বি কে ফাংশন অ্যাক্সেস করতে পারার কথা। হ্যাঁ কিন্তু আমি যখনই এই ফাংশনের মধ্যে এ আর বি কে অ্যাক্সেস করব এই আর্গুমেন্ট দুটো অ্যাক্সেস হবে। আমি এটাকে তোদেরকে করে দেখাচ্ছি, দেখ আমি আগে একটা কনস্ট্রাক্টর নিয়ে নিই এ দুটোকে ইনিশিয়ালাইজ করবার জন্য। আচ্ছা, এই যে কনস্ট্রাক্টর না নিলেও হয়ে যায়, আমি এখানে এ আর বি এর ভ্যালুকে প্রিন্ট করে দিচ্ছি।
A, sorry, A আর B, ঠিক আছে? এইবারে আমাকে বল, আমি যদি ফাংশনকে কল করি, সে আমি অবজেক্টের এই ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্লাসের অবজেক্ট বানালাম একটা, ও b ইকুয়াল টু নিউ ইনস্ট্যান্স ভেরিয়েবল, এবারে ob ডট ফাংশন আমি এখানে 12 13 প্রিন্ট কল পাঠালাম। এবারে আমাকে বল তোরা এই প্রোগ্রামটার আউটপুট কি হবে। এই যে এখানে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ab লিখেছি, এটা কোন ab কে প্রিন্ট করবে? এই দুটোকে না এই দুটোকে? দুটো, কোন দুটোকে? আর্গুমেন্ট দুটোকে না ইনস্ট্যান্স ভেরিয়েবল দুটোকে? হ্যাঁ মানে আর্গুমেন্ট দুটোকে। আর্গুমেন্ট দুটোকে। হ্যাঁ, কারণটা কি না লোকাল ভেরিয়েবলের প্রায়োরিটি বেশি ইনস্ট্যান্স ভেরিয়েবলের থেকে। তাহলে এই দুটোকে আমি এই জিনিসটাকে বলা হয়, এখন যে জিনিসটা তৈরি হয়ে আছে এই জিনিসটাকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল হাইডিং। আমি রান করি, দেখ এই দেখ। তাহলে ফাংশনের মধ্যে কি আমি কখনোই আমার ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবলদেরকে অ্যাক্সেস করতে পারবো না? এই জিনিসটাকে, এই যে এখন যে সিনারিওটা তৈরি হয়ে আছে এই সিনারিওটাকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল হাইডিং। তো এই ইনস্ট্যান্স ভেরিয়েবল হাইডিং থেকে ওভারকাম করার, এখান থেকে মুক্তি পাওয়ার কি উপায়? না আমরা দিস বলে একটা কিওয়ার্ডকে ইউজ করতে পারি। দিস কিওয়ার্ড, দিস কিওয়ার্ড হচ্ছে, দিস একটা কিওয়ার্ড, তোরা সি প্লাস প্লাসে পড়েছিলি দিস পয়েন্টার বলে। এখানে Yes, sir. পয়েন্টারের কনসেপ্ট নেই, তাই দিস কিওয়ার্ড, মানে আমরা আগে দিসকে কিওয়ার্ড বলছি পয়েন্টার না বলে। দিস কিওয়ার্ড অলওয়েজ রেফার্স টু দ্য ইনস্ট্যান্সেস অফ দ্য কারেন্ট অবজেক্ট। আমি লিখছি, মনে রাখ, দিস অলওয়েজ refers to the instances of the current object. ওকে, তার মানে আমরা এখানে যদি লিখি সে system dot out dot println this dot a and this dot b, তাহলে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে পারবো। মানে যে অবজেক্ট ফাংশনকে কল করবে সেই অবজেক্টের ইনস্ট্যান্স গুলোকে রেফার করবে দিস। আমি এখানে প্রিন্ট করি, সরি এটা প্রিন্ট করলে মানে এখানেই আমি আউটপুট দেখতে পাবো। আমি দেখতে পাবো 12 13 আর 0, সরি 12 13 আর 0 0। এই দেখ 12 13 হচ্ছে লোকাল ভেরিয়েবল, আর যেহেতু আমি মানে আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে কিছু দিয়ে ইনিশিয়ালাইজ করিনি, তাই ওরা বাই ডিফল্ট 0তে ইনিশিয়ালাইজ হয়ে আছে। ওকে, এই হচ্ছে দিস ফাংশন, সরি দিস কিওয়ার্ড। দিস কিওয়ার্ড দিয়ে আমরা অলওয়েজ কারেন্ট অবজেক্টের ইনস্ট্যান্স গুলোকে রেফার করতে পারি, এই দিসের কাজ। আর দিস ইউজ করে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল হাইডিং কে ওভারকাম করতে পারি। আচ্ছা, তোদেরকে তো আমি স্ট্যাটিক পড়িয়ে দিয়েছি না, স্ট্যাটিক ফাংশন আর স্ট্যাটিক ভেরিয়েবল। আমার মনে হচ্ছে বহুদিন আগে পড়িয়ে দিয়েছি তোদেরকে স্ট্যাটিক।
পড়িয়েছি স্ট্যাটিক? মনে পড়ছে না। হ্যাঁ স্যার পড়িয়েছিলেন কিন্তু মনে পড়ছে না। মানে মেন ফাংশন ছাড়াও আদার স্ট্যাটিক ফাংশন বা আদার স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে কাজ, ঠিক আছে, মনে না স্ট্যাটিক পড়লে, ভেরিয়েবল হ্যাঁ স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে কাজটা মনে হয় করাননি, আপনি স্ট্যাটিক ফাংশনটার ব্যাপারে বলেছিলেন। মানে মোস্ট প্রবাবলি মেন ফাংশনের ফিচার গুলো বলতে গিয়ে, তাই তো? হ্যাঁ স্যার, মেন ইয়েস ফাংশনের স্যার, আপনি ফিচারগুলো। বলেছিলেন যে স্ট্যাটিক ক্লাস, স্ট্যাটিক ফাংশন এই সবকে মানে অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ স্যার, কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবলটা নিয়ে আপনি কিছু বলেননি। ঠিক আছে ঠিক আছে, আজকে বলে দিচ্ছি। এগুলো সবই মানে এত ছোট ছোট জিনিস, এগুলো মাঝে মাঝে ওভারলুক হয়ে যায় ক্লাসে পড়ানোর সময়। দেখ, আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা সম্বন্ধে আগে থেকে জানি, মানে আগে থেকে জানি মিন্স সি পড়ার সময় থেকেই আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা সম্বন্ধে জানি। কি না, স্ট্যাটিক হচ্ছে একটা কোয়ালিফায়ার, সেটাকে আমরা কোনো ভেরিয়েবলের আগে, ভেরিয়েবল ডিক্লারেশনের সময় তার আগে বসালে সেই ভেরিয়েবলটার একটাই কপি তৈরি হয় মেমোরিতে, মাল্টিপল কপিস তৈরি হয় না। তো তার আগে আমাদেরকে জানতে হবে যে একটা ভেরিয়েবলের মাল্টিপল কপিস কি করে তৈরি হয় মেমোরিতে। না, সে কোনো ফাংশনের লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার যদি আমরা করি এবং সেই ফাংশনটাকে যদি রিপিটেডলি কল করতে থাকি, তাহলে সেই পার্টিকুলার ভেরিয়েবলটার মাল্টিপল কপিস তৈরি হয় এবং প্রত্যেকটা কপি আলাদা আলাদা ভ্যালু হোল্ড করতে পারে। কিন্তু একটা স্ট্যাটিক ভেরিয়েবল যদি কোনো ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা থাকে, তাহলে সেই স্ট্যাটিক ভেরিয়েবলটার একটাই কপি মেমোরিতে তৈরি হয় এবং যতবারই ফাংশনটা কল করি না কেন, সে তার প্রিভিয়াস ভ্যালু রিটেন করে রেখে দেয়। ওকে, এইটা ছিল যে যে মানে স্ট্যাটিক কিওয়ার্ডের কাজ। এইবারে এই স্ট্যাটিক কিওয়ার্ডটা আমরা ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ইনস্ট্যান্স ফাংশনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যেরকম আমরা ব্যবহার কর, ফাংশনটা পড়িয়েছিলেন, হ্যাঁ অ্যারে বলে একটা করিয়েছিলেন, ওই মিনিমাম ম্যাক্সিমামের চেককে ওইটাতে করিয়েছিলেন স্যার স্ট্যাটিক ফাংশনটা। হ্যাঁ, দেখ, এই কি বললাম যে আমি স্ট্যাটিক ফাংশন ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ইনস্ট্যান্স ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেটা কিনা আমরা করে আসছি মেন ফাংশনের ক্ষেত্রে। তো আমরা কোনো ক্লাসের মেম্বার ভেরিয়েবল বা মেম্বার মেথডকে যদি স্ট্যাটিক হিসেবে কোয়ালিফাই করি, তার কিছু প্রপার্টি তৈরি হয়। কি প্রপার্টি তৈরি হয় না, কোনো আমি আগে স্ট্যাটিক ভেরিয়েবল সম্বন্ধে তোদেরকে বলে নিই। কোনো ভেরিয়েবলকে, কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবলকে যদি আমি স্ট্যাটিক হিসেবে কোয়ালিফাই করি আমার প্রোগ্রামে, তাহলে সেই ভেরিয়েবলটার একটাই ইনস্ট্যান্স কপি তৈরি হয় এবং সেটা তৈরি হয় তার ফার্স্ট অবজেক্টটা তৈরি হওয়ার সময়। ওকে, আর স্ট্যাটিক ভেরিয়েবলকে কোনো নন স্ট্যাটিক ফাংশনের মধ্যে অ্যাক্সেস করা যায় না। অ্যাক্সেস করতে গেলে আমাকে ক্লাস নেম দিয়ে অ্যাক্সেস করতে হয়। আর যে অবজেক্ট দিয়েই আমি মেথডকে কল করি না কেন, স্ট্যাটিক ভেরিয়েবল তার ভ্যালু রিটার্ন করে রেখে দেয়। ঠিক আছে, এই রকমই আমরা স্ট্যাটিক ফাংশনও ক্রিয়েট করতে পারি আমাদের ক্লাসের মধ্যে। তো স্ট্যাটিক ফাংশনের কিছু প্রপার্টি আছে, যেরকম স্ট্যাটিক ভেরিয়েবলের প্রপার্টি আছে। কি প্রপার্টি না, একটা স্ট্যাটিক ফাংশন শুধুমাত্র অন্য স্ট্যাটিক ফাংশনকে ডিরেক্টলি কল করতে পারে, আর স্ট্যাটিক ফাংশনরা শুধুমাত্র স্ট্যাটিক ভেরিয়েবলকেই অ্যাক্সেস করতে পারে। আর স্ট্যাটিক ভেরিয়েবলের, স্ট্যাটিক ফাংশনের মধ্যে দিস কিওয়ার্ড ব্যবহার করা যায় না। দিসের মতো সুপার বলে একটা কিওয়ার্ড আছে, এই দুটো কিওয়ার্ড স্ট্যাটিক ভেরিয়েবল স্ট্যাটিক ফাংশনের মধ্যে ইউজ করা যায় না। তো আমি একবার লিখে দিচ্ছি এখানে স্ট্যাটিক ভেরিয়েবল আর স্ট্যাটিক ফাংশনের প্রপার্টিজ গুলো কি কি। স্ট্যাটিক ভেরিয়েবল, only one
instance of static variable is created in the memory. 2. Static variables can be accessed by static methods only. 3 number, static variables are referred by the class name. ঠিক আছে, আর স্ট্যাটিক ফাংশনের প্রপার্টিগুলো বলে দিচ্ছি। 1 নম্বর প্রপার্টি কি? Static function can only call other static functions. Number 2, they only access static data members. Number 3, they cannot refer to this or super keyword. This keyword তোরা এক্ষুনি পড়লি, সুপার কিওয়ার্ডটা পড়িসনি। সুপার কিওয়ার্ডটা যখন আমরা ইনহেরিটেন্স পড়বো তখন জানতে পারবো সুপার কিওয়ার্ডের কাজ। ঠিক আছে, এই প্রপার্টিগুলো একটা স্ট্যাটিক ফাংশনে থাকে, সেই কারণে আমরা মেন ফাংশনের মধ্যে কোনো ফাংশনকে ডিরেক্টলি কল করতে গেলে সেটাকেও স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করি। যেমন ওই মিনিমাম ম্যাক্সিমামের প্রোগ্রামের সময় যে ফাংশনটা লিখেছিলাম সেটা কেন স্ট্যাটিক বানিয়েছিলাম না, সেটা আমরা মেন ফাংশন থেকে ডিরেক্টলি কল করছিলাম। এখানে লেখা আছে দেখ, একটা স্ট্যাটিক ফাংশন শুধুমাত্র আরেকটা স্ট্যাটিক ফাংশনকেই ডিরেক্টলি কল করতে পারে। নন স্ট্যাটিক ফাংশনকে কল করতে গেলে আমাদেরকে ক্লাসের অবজেক্টের থ্রু দিয়ে কল করতে হয়। একটা এক্সাম্পল করছি স্ট্যাটিক ফাংশনের, খেয়াল করে দেখ। আচ্ছা, লেখাটা মুছে দিচ্ছি। না না স্যার, না স্যার। ঠিক আছে, লিখে আমাকে বল। হ্যাঁ স্যার, একটু নাম দি স্ট্যাটিক এক্সাম্পল ডট জাভা। আমি এখানে একটা মেন ফাংশন নিলাম। ঠিক আছে, এবার মেন ফাংশন ছাড়াও আলাদা একটা ফাংশন নিচ্ছি, সে ভয়েড ফাংশন নাম দিলাম এটা, যেটার মধ্যে হ্যালো জাভা। ঠিক আছে, এবারে আমাকে একটা কথা বল, আমি এই যে ফাংশন বলে যে মেথডটা লিখেছি, এই মেথডটা কি ডিরেক্টলি মেন ফাংশন থেকে কল করতে পারবো, না আমাকে অন্য কিছু করতে হবে? স্ট্যাটিক। দেখ, ফাংশন আর মেন দুটোই হচ্ছে স্ট্যাটিক এক্সাম্পলের ইনস্ট্যান্স মেথড। তাহলে ইনস্ট্যান্স মেথডদেরকে তো ডিরেক্টলি কল করা যায়, কিন্তু আমি ফাংশনকে ডিরেক্টলি কল করতে পারছি না মেন থেকে। এখানে দেখ অলরেডি মানে লাল আন্ডারলাইন করে দিয়েছে। কি এররটা দিচ্ছে না, ক্যান নট মেক আ স্ট্যাটিক রেফারেন্স টু দ্য নন স্ট্যাটিক মেথড ফাংশন। একটু আগে আমি প্রপার্টি পড়লাম যে একটা স্ট্যাটিক মেথড শুধুমাত্র আরেকটা স্ট্যাটিক মেথডকে ডিরেক্টলি কল করতে পারে। তাহলে আমাকে ফাংশনকে আইদার স্ট্যাটিক হতে হবে, অর যদি আমি ফাংশনকে স্ট্যাটিক না লিখি, দেন উই হ্যাভ টু ডিক্লেয়ার অ্যান অবজেক্ট অফ স্ট্যাটিক এক্সাম্পল
ইন আওয়ার মেন মেথড, এবং সেই অবজেক্ট দিয়ে একে কল করতে হবে। ওকে, হয় আমাকে এইটা করতে হবে, নয় ফাংশনকে স্ট্যাটিক হতে হবে, কারণ একটা স্ট্যাটিক ফাংশন আরেকটা স্ট্যাটিক ফাংশনকে ডিরেক্টলি কল করতে পারে। আর স্ট্যাটিক ফাংশনের মধ্যে নন স্ট্যাটিক ফাংশনকে কল করতে গেলে আমাকে অবজেক্টের থ্রু দিয়ে কল করতে হয়। এই হলো মেন ব্যাপার। ওকে, এবারে রান করি এটাকে, কোনো অসুবিধা নেই। স্যার ওবি ডট ফাংশন, আনরিজলভ কম্পাইলেশন প্রবলেম কি বলছে? ওবি ওবি ডট ফাংশন। ও ওবি ডট ফাংশন লেখা আছে, সরি 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 সরি, বুঝতে ভুলে গেছি। হ্যাঁ, এই আর যদি ফাংশন স্ট্যাটিক না হয় দেন আই হ্যাভ টু ডিক্লেয়ার অ্যান অবজেক্ট অফ দিস ক্লাস স্ট্যাটিক এক্সাম্পল, মানে মেইন যে ক্লাসের মেম্বার সেই ক্লাসেরই আমি অবজেক্ট তৈরি করছি। এটা করা যায়, একটু আগে তোদেরকে দেখিয়েছি রিটার্নিং অবজেক্টের সময় যে ক্লাসের মেম্বার ফাংশন তার মধ্যে সেই ক্লাসেরই অবজেক্ট তৈরি করছি। দেখ, যে কোনো ফাংশনের মধ্যে যে কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করা যায়, মানে যে ফাংশনের মানে ফাংশনটা যে ক্লাসের মেম্বার সেই ক্লাসেরও অবজেক্ট বানানো যায়, আবার অন্য কোনো ক্লাসেরও অবজেক্ট বানানো যায়, এটা কোনো প্রবলেম না। অবজেক্ট যে কোনো ফাংশনের মধ্যে বানানো যায়। ওকে, তো এই আর সময় নেই, 10:46 বেজে গেছে, আমাকে আবার তোদের অ্যাটেন্ডেন্স নিতে হবে। তো আমি শেয়ারটা বন্ধ করছি, তোরা এক্ষুনি বেরিয়ে যাস না, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। অ্যাটেন্ডেন্স নিয়ে নিলে তারপরে তোরা বেরোস। আমি রেকর্ডিংটা অবশ্য অফ করে দিচ্ছি।